জাল জালিয়াতির আশ্রয়ে ফুলবাড়িয়া রেলের 4 একর জমি বেদখল, মালিকানার দাবি 96 জনের। মামলার বেড়াজালে অসহায় রেল কর্তৃপক্ষ। তীব্র দাবদাহে সিলেটে স্বস্তির বৃষ্টি, নগরের তাপমাত্রা বাড়াচ্ছে কাজ ঘেরা বহুতল ভবন। এসি ব্যবহার মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি বলছে বিশেষজ্ঞ। মধ্যরাতে রাজধানীর সীমান্ত স্কয়ার শপিং মলে আগুন, ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে, তদন্ত শেষে জানা যাবে কারণ ক্ষয়ক্ষতি। রাতের ঢাকার প্রধান সড়কে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা, বেপরোয়া গতির কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। এবং বিনা ভোটে জয় গণতন্ত্রের জন্য অমঙ্গলজনক বলছে আওয়ামী লীগ। উপজেলায় অংশ নেওয়া 73 নেতাকে বহিষ্কার করল বিএনপি। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। 50 বছর ব্যবধানে জাল জালিয়াতির মাধ্যমে রাজধানীর ফুলবাড়িয়া রেলওয়ে স্টেশনের 3.9 থেকে 4 একর জমি গেলে ফেলেছে প্রভাবশালী চক্র। দখলদার চক্র সরকারি এ জমি বিক্রি করেছে 96 জনের কাছে, যার বড় অংশেরই মালিকানায় ক্ষমতাসীন দলের এক নারী নেত্রী। মামলার বেড়াজালে শত কোটি টাকা মূল্যের এ জমি উদ্ধারে অনেকটাই অসহায় রেল কর্তৃপক্ষ। শাহাদাত নিশাদের অনুসন্ধানী রিপোর্টের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন মতিউর রহমান জন। 104 বছর আগে ঢাকার ফুলবাড়িয়ায় রেলওয়ে স্টেশন তৈরির জন্য এখানকার আশেপাশের জমি অধিগ্রহণ করে ব্রিটিশ সরকার। দেশভাগের অনেক পরে 1968 সালে ফুলবাড়িয়া থেকে রেলওয়ে স্টেশন স্থানান্তর করা হয় কমলাপুরে। আর তখনই ফুলবাড়িয়ার সরকারি জমিতে নজর পড়ে দখলদার চক্রের। ভুয়া দলিল বানিয়ে রমনা মৌজার 3.97 একর জমি দখলে নেয় একটি চক্র। রেল কর্তৃপক্ষ বলছে, আনন্দবাজার এলাকার 3.97 একর জমির মধ্যে 1.10 একর বণিক সমিতিকে বরাদ্দ দেওয়া হয়। ঘটনা এখানেই শেষ নয়। রেলের জমি দখলের পর 1974 সালে উল্টো রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে 2.87 একর জমি দখলের অভিযোগ তুলে মামলা ঠুকে দেন মির্জা আশরাফ নামে এক ব্যক্তি। বারবার এই সরকারি জমি উচ্ছেদে গিয়েও লাভের লাভ কিছুই হয়নি, বরং এ পর্যন্ত রেলওয়ের বিরুদ্ধে উল্টো মামলা হয়েছে 21টি। এর মধ্যে 19টির রায় রেলওয়ের পক্ষে গেলেও জমি উদ্ধারে ব্যর্থ রেল কর্তৃপক্ষ। মির্জা আশরাফের দখলে থাকা অবস্থায় এই জমি দেখাশোনা করতেন সিরাজুল নামে এক ব্যক্তি, যেখান থেকে দখলের সূত্রপাত। পরে ছলছাতুরি করে জমির মালিক বনে যান তিনিও। আশরাফ ও সিরাজের মাধ্যমেই অন্তত 96 জনের কাছে হাত বদল হয়েছে সরকারি এই জমি। বাড়ি নির্মাণের পাশাপাশি অনেকে এখানে গড়েছেন মার্কেটও। আমরা সিরাজ সাহেবের কাছ থেকে কিনে নিয়েছি। আমাদের বাড়ি ঘর দুয়ার থাকতে দেয় না, এমন করে ভাঙ্গা চুরা দিত রেলের আলা। এই জিআইবিটি একটা রেলওয়ে ঝামেলা করে আছে, এই জিআইবিটি একটা মামলা আছে রেলওয়ের সাথে। আপনার বাবা কাছে মির্জা আশরাফের বাপের সম্পত্তি ওনার থেকে আমরা ওনার সন্তানের থেকে আমরা মির্জা আশরাফকে কিনে নিয়েছি। বর্তমানে দখলদারদের নেতৃত্বে রয়েছেন সিরাজের মেয়ে এবং বহিষ্কৃত আওয়ামী লীগ নেত্রী ও দক্ষিণ সিটির কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামিলি। দখলকৃত জায়গার বেশিরভাগই দখলে রেখেছেন চামিলির পরিবার। স্বাধীনতার এত বছরেও কেন উদ্ধার সম্ভব হয়নি সরকারি এ জমি, এমন প্রশ্ন ছিল রেলপথ মন্ত্রণালয়ের কাছে। রেলওয়ের মহাপরিচালক দেশ টিভিকে জানান, দখলকৃত জমি উদ্ধারে অভিযান চলছে। সরকারি প্রতিষ্ঠান না বাইরের লোক দখল করে আছে, এগুলো উচ্ছেদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আপনার হচ্ছে আমাদের যে কার্যক্রম সেটা তো আছে। এর পাশাপাশি নীতিমালা যেটা আছে, সেই নীতিমালাটাকে নতুন করে আরেকটু ভালো নীতিমালা তৈরি করারও কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। আমাদের একটা সফটওয়্যার আমরা ইতিমধ্যে ডেভেলপ করেছি, যেখানে টোটাল ভূমি কি কারা কারা ব্যবহার করতে, কতটুকু ব্যবহার করতে, বৈধ অবৈধ ডিটেলসটা একটা সফটওয়্যারের মধ্যে, যেটা আমরা পাইলট প্রজেক্ট হিসেবে লালমনিরহাট ডিভিশনে বাস্তবায়ন করেছি। আর সারা বাংলাদেশ রেলওয়েতে আমরা সহসা এটা বাস্তবায়ন করব। এর আগে আনন্দবাজার রেলের জমি উদ্ধারে 2007 ও 2011 সালে অভিযান চালালেও দখলদারদের বাধার মুখে পড়ে ফিরে আসতে হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষকে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। 75 বছরের রেকর্ড ভেঙেছে এবারের তাপপ্রবাহ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। 2 থেকে 5 মে কালবৈশাখী ঝড় ও বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস মিলেছে। এর আগ পর্যন্ত হিট অ্যালার্ট অব্যাহত থাকতে পারে। তীব্র দাবদাহে স্বস্তির বৃষ্টি হয়েছে সিলেটে। শুক্রবার রাত 10টা থেকে 12:30 পর্যন্ত টানা ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েন অনেকে। বৃষ্টি কিছুটা কমে এলে গন্তব্যে রওনা করেন বিভিন্ন স্থানে আটকে পড়া মানুষ। তীব্র গরমে এমন বৃষ্টিতে স্বস্তি জানায় সিলেটবাসী। দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে গাছপালা, পাহাড়ি বনাঞ্চল এখনো টিকে থাকায় সিলেটে তাপমাত্রা কম।
পাশাপাশি প্রতিদিনই থেকে থেকে দেখা মিলছে বৃষ্টির। শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে কথা বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এবং আমাদের আজকের অঙ্গীকার একটু রাজনৈতিক প্রসঙ্গে আসতে চাই। এগুলো কি রাজনীতি সাম্প্রতিক রাজনীতি, সেটি হচ্ছে যে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেছেন যে আমরা পিন্ডির শোষণ থেকে মুক্ত হয়েছি দিল্লির দাসত্ব করার জন্য না, এবং এই দাসত্বের পিছনে আওয়ামী লীগ সরকারের ভূমিকা আছে। দেখুন, দাসত্বের বিষয়টি এই তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে। তারাই দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনো তাদের দূরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। বলেন, বর্তমানে একটা উপজেলা নির্বাচন নিয়ে সাম্প্রতিক রাজনীতি কেন্দ্রীভূত হচ্ছে। গতকাল আপনি যখন কতবার বলবো সংবাদ সম্মেলন করছিলেন যে তখন বিএনপির পক্ষ থেকে ৭৫ জনকে বহিষ্কার করা হচ্ছে যারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে। এই প্রক্রিয়াটিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আপনি কিভাবে দেখছেন? এটা কি গণতান্ত্রিক প্রক্রিয়া কিনা দলের অভ্যন্তরে? এখন সেটা বিএনপিকে জিজ্ঞেস করুন, তাদের জিজ্ঞেস করুন। তবে আমি বাংলাদেশে বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি, কারণ তাদের ইতিহাসটা হলো গণতন্ত্র হত্যা। তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে, এবং গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি। আজকে যেই নেতারা বড় বড় কথা বলেন, তারা কবে দলীয় কাউন্সিল করেছে এবং তাদের কোথায় দলীয় কাউন্সিল হয়েছে? একবার ৭-৮ বছর আগে লা মেরিডিয়ানে তাদের কেন্দ্রীয় কমিটির মিটিং হয়। মানে এত ৫০১ জনের জাম্বু জেট মার্কা কমিটি কোথায় মিটিং করবে? কাজে যারা নিজেদের করে, যাদের গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এ আশা আমরা। ওবায়দুল কাদেরের বক্তব্য শুনছিলাম। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। বৈশাখের খরতাপের উত্তাপ ছড়িয়েছে নিত্য পণ্যের বাজারে। বাড়ছে শাক সবজি সহ বিভিন্ন পণ্যের দাম। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন জামালপুর থেকে মেহেদি হাসান এবং সিরাজগঞ্জ থেকে সাইমউদ্দিন। মেহেদি, বাজারে পণ্যের দরদাম কেমন দেখছেন এবং গরমে বেচা কেনা নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ইশরাত, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানাতে চাই যে সারাদিনের যে রোদের তাপ, এই তাপ কিন্তু বাজারেও পাওয়া যাচ্ছে। যে বেগুন জামালপুরের থেকে উৎপাদন হয় এবং সেটি সারা বাংলাদেশে চলে যায়, সেই বেগুন কিন্তু জামালপুরের বাসীদেরকে বিভিন্ন বাজারে কিন্তু কিনতে হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। যে সাজিনা বা জামালপুরেও কিন্তু খুব ভালো পাওয়া যায়। গত কয়েকদিন আগেও যেটি ৭০ থেকে ৮০ টাকায় পাওয়া যেত, সেটি কিন্তু এখন ১৪০ থেকে ১৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়াও মাছ মাংসের
মাছের দাম কিন্তু আগের মতোই বৃদ্ধি আছে। চালের বাজারও প্রতি কেজিতে 3 থেকে 4 টাকা বৃদ্ধি আমরা লক্ষ্য করেছি। সেই সাথে আরো বলতে চাই যে শসা কিন্তু প্রতি কেজিতে কয়েকদিনের ব্যবধানে 15 টাকা বৃদ্ধি পেয়ে 15 টাকা কেজি শসা কিন্তু এখন 30 টাকায় পাওয়া যাচ্ছে বাজারে, বিভিন্ন বাজারে। আরেকটু বলতে চাই যে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করেছেন যে কোনো ধরনের বাজার মনিটরিং না থাকায় এক এক বাজারে এক এক ধরনের পণ্য এক এক ভাবে দাম নেওয়া হচ্ছে। এই নিয়ে কিন্তু জনগণের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে একটি অস্বস্তি প্রকাশ আমরা লক্ষ্য করেছি। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো, তিনি আমাদেরকে জানাবেন যে বর্তমান বাজার পরিস্থিতি কেমন, তিনি আমাদেরকে জানাবেন। আজি বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে বর্তমান পরিস্থিতিতে সবকিছুরই দাম বৃদ্ধি, বাজার মনিটরিং না করার প্রধান কারণ হচ্ছে যে যে যার মতো করে জিনিসপত্রের দাম নিচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, সমস্ত কিছুর দামই বৃদ্ধি পেয়েছে। ঈদের সময়, ঈদের পরবর্তী সময় বর্তমান রোদের যে খরা তাপ চলছে, এই কারণে হয়তোবা বাজার পরিস্থিতি কিছুটা বৃদ্ধি পেয়েছে। আর আমরা চাই যে বাজারে সুষ্ঠু মনিটরিং এর মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রেতার ক্রয়ের মধ্যে থাকুক। ধন্যবাদ আপনাকে। জি, সাধারণ ক্রেতারাও কিন্তু বলছেন যে বাজার মনিটরিং করা হোক, তাহলে অন্তত সবজির বাজার জনগণকে, সাধারণ জনগণকে না বিশ্বাস ফেলতে না হয়। আমরা এখন চলে যাব আমাদের সিরাজগঞ্জের সহকর্মী সায়েমের কাছে। সায়েম, আপনি আমাদেরকে জানাবেন যে সিরাজগঞ্জের বাজার পরিস্থিতি আসলে কেমন। সায়েম। ধন্যবাদ মেহেদি। আসলে তীব্র দাবদাহ যে চলমান রয়েছে সারা দেশে, সেটির প্রভাব কিন্তু আসলে সর্বত্রই কিন্তু এই প্রভাবটা কিন্তু আসলে বিস্তার করেছে। এবং আমরা যে আজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, সিরাজগঞ্জ পৌর কাঁচা বাজার, যারা আসলে পাইকারি যারা বিক্রেতা রয়েছে তারা আসলে এখান থেকে আসলে সকল পণ্য সরবরাহ করে থাকে এবং রাত থেকে কিন্তু এই জায়গাগুলোতে আসলে পণ্য চলে আসে এবং সকালে যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে এখান থেকে নিয়ে যান। আমরা গত কয়েকদিনের তুলনায় আজকে যে দামে বিক্রি হচ্ছে, আমরা সেটি জেনেছি যে আলু বিক্রি হচ্ছে 42 থেকে 43 টাকা কেজি, যেটি হল্যান্ডের আলু রয়েছে, এবং দেশি আলুর বিক্রি হচ্ছে 53 থেকে 54 টাকা কেজি, এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি। আমরা জেনেছি শসা বিক্রি হচ্ছে, দেশি যে শসাটি রয়েছে সেটি 30 টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকারি দামে। আদা বিক্রি হচ্ছে 215 থেকে 220 টাকা, মিষ্টি কুমড়া 16 থেকে 18 টাকা কেজি বিক্রি হচ্ছে, টমেটো বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, এবং করলা বিক্রি হচ্ছে 40 টাকা। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি যে একদিনের ব্যবধানে যে পণ্যটির দাম বেড়েছে সেটি কিন্তু আসলে কাঁচামরিচ। গতকাল বিক্রি হয়েছে 45 টাকা কেজিতে এবং আজকে বিক্রি হচ্ছে প্রায় 60 টাকা কেজিতে। এছাড়া আমার কাছে একটি স্বস্তির খবর রয়েছে, যেটি আসলে লেবু কিন্তু গত কয়েকদিন আগে বিক্রি হয়েছে 8 থেকে 10 টাকা কেজি, 10 টাকা পিস, সেটি কিন্তু আজকে আসলে 2 টাকা থেকে 3 টাকা পিস বিক্রি হচ্ছে। আমাদের সাথে একজন আড়তদার রয়েছেন এখানকার, যিনি আসলে এখানে অনেক আগে থেকে আসলে এখানে ব্যবসা করছেন কাঁচা বাজার, কাঁচা সবজির। আমরা একটু তার কাছ থেকে জানতে চাই আসলে এই সকল নিত্য পণ্যের দাম আসলে প্রয়োজনের তুলনায় কেন বেশি, কেন আজকে একটু দাম বেশি? কারণ প্রচন্ড রোদের কারণে কৃষক আসলে মাঠে যেতে পারতেছে না, এই জন্য আসলে দামটা একটু বেশি। বৃদ্ধির ভিতরে আজকে দামটা বাড়ছে, আপনার পেঁয়াজের দামটা একটু বেশি, আপনার মরিচের দামটা বেশি। গতকাল আমরা মরিচ বিক্রি করছি আমরা হলো 45 টাকা কেজি, আজকে সেটা 60 টাকা কেজি। কারণ একটাই, কারণ প্রচন্ড রোদের কারণে কৃষক মাঠে যেতে পারতেছে না, আর যত মরিচের গাছ আছে সবগুলো গাছগুলো আসলে মরে গেছে, এই জন্য দামটা আসলে বৃদ্ধি। আমাদের চাহিদার তুলনায় যে আসলে উৎপাদন কম হচ্ছে, এই জন্য দামটা একটু বেশি। আমরা এছাড়াও কিন্তু আরো বেশ কিছু জেনেছি যে আসলে তীব্র যে দাবদাহ রয়েছে এবং রোদের যে তীব্রতা রয়েছে, এটির কারণে কিন্তু আসলে বেশ কিছু ফসলের সবজির সেই ফসলগুলো কিন্তু, জমিগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। এর প্রভাবটি কিন্তু আসলে মূলত নিম্ন এবং মধ্যবিত্ত যারা রয়েছেন তাদের উপরে পড়েছে। তারা কিন্তু আসলে দাবি করছেন একটি সঠিকভাবে যেন একটি বাজার মনিটরিং কমিটি, তারা যেন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে, যেটিকে তাহলে আসলে এই পণ্যগুলো আসলে গ্রাহকদের এবং নিম্ন এবং মধ্যবিত্ত যারা রয়েছেন তাদের নিকটবর্তী আসবে এবং তারা কিন্তু আসলে এই জিনিসগুলো কিনতে পারবে। তাছাড়া কিন্তু আসলে নিম্ন মধ্যবিত্তের জন্য আসলে তারা কিন্তু আসলে বিপাকেই পড়ে গিয়েছেন এইসব দাম বৃদ্ধির কারণে। এই ছিল আমার কাছে আসলে বাজার পরিস্থিতি সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। ইশরাত, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। গরমে বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী মেহেদি এবং সায়েম। কাজ ঘেরা বহুতল ভবন বাড়িয়ে দিচ্ছে নগরের তাপমাত্রা।
গবেষণা বলছে শহরের তাপমাত্রা বাড়াতে ভয়ঙ্কর উপাদান হিসেবে কাজ করছে ভবনের কাচের দেয়াল। বিশেষজ্ঞরা বলছেন নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ হওয়ায় বাংলাদেশে কাচের দেয়ালের প্রয়োজন নেই। এসব ভবনে এসির ব্যবহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানসিক স্বাস্থ্য। সোলেমান স্বপনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। তিলোত্তমা ঢাকায় এখন রীতিমতো প্রতিযোগিতা চলছে বহুতল ভবন তৈরির। গুলশান, বনানী, ধানমন্ডির অভিজাত পাড়া ছাড়িয়ে নগরের অন্য এলাকাতেও গড়ে উঠেছে এমন কাচ ঘেরা বহুতল ইমারত। ভবন নির্মাতা আবাসন কোম্পানিগুলো বলছে ক্রেতার রুচি অনুযায়ী কাচের দেয়ালের বাড়ির চাহিদা বাড়ছে। গ্লাসটা আমরা মেইনলি ব্যবহার করি আউটলুকিং এর জন্য, কারণ একটা বিল্ডিং এর আউটলুকিং যদি সুন্দর না হয় ওই বিল্ডিং আমাদের সেল করতেও কষ্ট হয়, আবার অ্যাচিভিং ডেভেলপার আমাদের নামটা ওইভাবে ফ্ল্যাশও হয় না। ঢাকায় রেকর্ড তাপমাত্রার কারণ খুঁজতে দেশ টিভির টিম এবার বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের সঙ্গে। রাজধানীর শান্তিনগরে এই কাচ ঘেরা ভবনের তাপমাত্রা পরিমাপে প্রমাণ মেলে নিচতলায় তাপমাত্রা 34 ডিগ্রি, তবে সামনের অংশে কাচের রিফ্লেকশনে তাপমাত্রা আরও কয়েক গুণ বেড়ে 40 ডিগ্রিতে পৌঁছেছে। গ্লাসমেট বিল্ডিং ছাড়া যে গ্রাউন্ড লেভেলে আলোর প্রখরতা একটু কম অনুভূত হচ্ছে, আমাদের মেশিনের যে রিডিং দেখাচ্ছে আলোর প্রখরতা কম, কিন্তু যখনই আমরা গ্লাসমেট বিল্ডিংয়ের অপোজিটে দাঁড়াচ্ছি তখন আলোর প্রখরতা একটু বেশি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন রাজধানীর বিভিন্ন এলাকায় এসব কাচ ঘেরা বাড়িগুলো ঢাকার তাপমাত্রাকে আরও উত্তপ্ত করে তুলেছে। শীত প্রধান দেশে সূর্যের আলোর তাপ ধরে রাখতে ভবনে কাচের ব্যবহার করা হয়, তবে নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশে কাচের ব্যবহার খুব প্রয়োজন মনে করেন না জলবায়ু বিশেষজ্ঞরা। কাচের দেওয়ালগুলোর অ্যাঙ্গেলিক পজিশনের কারণে, তার কৌণিক অবস্থানের কারণে এই তাপটি উপরের দিকে না গিয়ে রিফ্লেক্ট করে এগুলো নিচের দিকে পরিচালন পদ্ধতিতে এগুলো অবস্থান করে। যদি স্বাভাবিক অবস্থায় এটি বিকিরণ করে উপরে চলে গেলে আমাদের জন্য সহজ হতো, কিন্তু পরিচালন এবং পরিবহন পদ্ধতিতে এই তাপমাত্রাগুলো আশেপাশে পরিবাহিত হয় এবং আশেপাশের এলাকাকে উত্তপ্ত করে দেয়। স্থপতি রবি গজম বলেন, পশ্চিমা দেশগুলোর মতো কাচঘর তৈরির নিয়ম মানা হচ্ছে না এখানে। গ্লাস জিনিসটা তো আমাদের দেশের জন্য ব্যবহার করতে গেলে আমি বলবো না গ্লাস ব্যবহার করবেন না, এটা তো হয় না। আপনি তো বাইরে দেখতেও চান সুন্দর দৃশ্য, তো তাহলে আপনাকে গ্লাসটাকে শেডের মধ্যে আনতে হবে। শেডের মধ্যে অর্থাৎ গ্লাসের মাথায় সবসময় এমন একটা শেডিং হবে যে শেডিংটা আপনার শীতকালের আলোকে গ্লাসকে টাচ করতে দিবে এবং ভিতরটা উষ্ণ হবে, কিন্তু শীতকালের পরে অন্য সময় গরম সময়গুলোতে কোনোভাবেই গ্লাসে যেন আপনার রোদটা না পড়ে, ছায়া পড়ে। নগরের তাপমাত্রার এই রুদ্রমূর্তি নিয়ে দুই বিশেষজ্ঞই বলছেন ভবনে কাচের যত্রতত্র ব্যবহার বন্ধ হওয়া উচিত। কাচ ঘরে এসির ব্যবহার বৃদ্ধির কারণে মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে বলে মনে করেন তারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। মধ্যরাতে রাজধানীর সীমান্ত স্কয়ার শপিং মলে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেনি তারা। বিস্তারিত আল নোমানির রিপোর্টে, ক্যামেরায় ছিলেন সানোয়ার সানি। শুক্রবার দিবাগত রাত 1:15টার দিকে রাজধানীর পিলখানা সংলগ্ন সীমান্ত স্কয়ার শপিং মলে আগুন লাগে। 6তলা মার্কেটের 3য় তলায় আরকে ইলেকট্রনিক্স নামে একটি মোবাইল ফোনের দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার মোহাম্মদপুর ও পলাশী স্টেশনের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। আর উদ্বেগ উৎকণ্ঠায় মার্কেটের গেটের সামনে জড়ো হন দোকান মালিকরা, তবে কাউকেই ভেতরে যেতে দেয়া হয়নি। পিছন সাইড থেকে আমরা হঠাৎ করে দেখছি ধোঁয়া আসতেছে, তারপরে আমরা তাড়াতাড়ি বের হয়ে আসছি। আসার পরে দেখতেছি যে সামন সাইড দিয়ে ও ধোঁয়া বের হইতেছে। ওই জায়গায় একটা জুতার দোকান আছে, তারপরে একটা হোটেল আছে, ওই জায়গা থেকে মনে করেন ধোঁয়া বের হইতেছে। তারপরে আমরা বুঝতে পারছি যে আগুন আসছে। তারপরে আমরা সবাই গেট খুলে বের হয়েছি। বের হওয়ার পরে আইসা দেখতেছি যে ফায়ার সার্ভিস আসতেছে। ফোন দিছে বাজার থেকে যে আমরা আসছি, আসার পর ভেতরে ঢুকছি, 10 মিনিটও থাকতে দেয় না, বের করে দিছে। ভিতরে তো লোক না, আমরা তো অফ করে বের হয়ে গেছি মার্কেট। তো এখন খবর পেয়ে আসলাম, এখন তো ঢুকতেও দিতেছে না, ভিতরে কি হচ্ছে তো কিছুই জানি না। আমার হচ্ছে লিফটের 3-এ 365 নাম্বার দোকান, মোবাইলের দোকান। আগুন কিভাবে লাগছে আমরা জানি না, আমরা একটু আগে শুনতে পারলাম। আগুন লাগার পরে সাথে সাথে ছুটে আসছি। ফায়ার সার্ভিসের 1 ঘন্টার চেষ্টায় 2:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, আর 3:30টার দিকে পুরোপুরি নেভাতে সক্ষম হন তারা। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানাবে ফায়ার সার্ভিস। ধারণা করছি
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আমাদের কাছে কোনো আহত বা নিহত হওয়ার এই ধরনের কোনো সংবাদ নাই, তবে এটা ক্ষয়ক্ষতির পরিমাণটা কি এই মুহূর্তে আমরা সেটা আইডেন্টিফাই করছি না। আমরা মেইনলি হচ্ছে আমরা আগুন নির্বাপনের দিকেই আমরা মনোযোগী ছিলাম বেশি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। মার্কেটে কাউকে প্রবেশ করতে না দেয়ায় ভেতরের প্রকৃত অবস্থা জানা যায়নি। আল নোমান, দেশ টিভি, ঢাকা। দিনে চলতে না পারলেও রাতে ঢাকার প্রধান সড়কে দাপিয়ে বেড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা। আদালতের নিষেধাজ্ঞার পরও নিয়ন্ত্রণহীন এ বাহনটির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অবৈধ এই বাহন বন্ধে কর্তৃপক্ষের নজরদারির পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হতে হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। বিদ্যুতের অপচয় রোধ ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ব্যাটারি চালিত অটোরিকশা অবৈধ ঘোষণা করা হলেও ঢাকার রাস্তায় বন্ধ হয়নি 3 চাকার এসব অবৈধ বাহন। সিটি কর্পোরেশন কিংবা ট্রাফিক পুলিশের ভয়ে দিনের বেলা মহাসড়কে উঠতে না পারলেও রাত বাড়ার সাথে সাথে মহাসড়ক চলে যায় অটোরিকশার দখলে। প্রেশার কম পড়ে বা অটোরিকশা চালাতে একটু ভালো লাগে আর কি, পরিশ্রমটা কম হয়। 100% রিস্ক আছে, কারণ এই গতিটা অতিরিক্ত, গাড়ির তুলনায় গতি অনেক বেশি। অনেক ড্রাইভার আছে মনে করেন যে খুব স্পিডে যায়, অনেক সময় গাড়ি কন্ট্রোল করতে পারে না, অনেক সময় অ্যাক্সিডেন্ট করে, রিস্কা উল্টাপাল্টা চালায় অনেক মানুষের উপরে উঠায় দেয়। রাস্তায় উঠতে পুলিশ ও স্থানীয়দের চাঁদা দিতে হয়, এজন্য কোথাও কেউ বাধা দেয় না বলে জানান রিকশা চালকরা। এলাকায় নেতারা কাট দেয়, কাটের বিনিময়ে চলে। নেক্সট টাইম দেখা যাচ্ছে যে আবার এটার সাথে বড় বড় টিআই নেতারা জড়িত আছে। অবৈধ এ বাহন বন্ধে দায়িত্বশীল প্রতিষ্ঠানের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে অটোরিকশা ব্যবহার না করার পরামর্শ দেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। রাত 10টার পরে দেখা যায় যে এই ব্যাটারি চালিত বাহনগুলোকে ব্যবহার করা হচ্ছে। আমরা যদি না উঠি তাহলে কিন্তু এগুলো ব্যবহার করা যাবে। ঢাকা শহরে কিন্তু আমরা একটিমাত্র কর্তৃপক্ষ না, এখানে আরও অনেক সংস্থা রয়েছে এবং তাদের বিভিন্ন কার্যক্রমের কারণে আমরা লক্ষ্য করি যে আমরা কঠোর হলেও অন্যদের শৈথিলতার কারণে এটার ব্যাপকতা বৃদ্ধি পায়। আর ব্যাটারি চালিত অটোরিকশায় দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বিদ্যুৎ অপচয় হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ব্যাটারি চালিত যে রিক্সাগুলো চলছে এগুলো একদিক দিয়ে অবৈধ, অন্য দিক দিয়ে হচ্ছে যে এগুলো অসংখ্য, মানে নির্দিষ্ট কোনো সংখ্যা কিন্তু নাই। এবং দ্বিতীয়টা হচ্ছে যে এগুলো দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়াচ্ছে, কারণ ব্রেকিং সিস্টেম ভালো না এবং যারা চালাচ্ছে তারাও আসলে সচেতনভাবে চালাচ্ছে না। এবং দুই হচ্ছে যে বিশৃঙ্খলা তৈরি করছে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা রাষ্ট্রীয় যে বিদ্যুৎ আমাদের, সেই বিদ্যুতে কিন্তু অপচয় করছে তারা। মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধে সবার আগে এসব বাহন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বন্ধ করারও পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার পানির সংকট, তীব্র গরমে রোগী ও স্বজনদের ভোগান্তি চরমে। উপজেলা নির্বাচনে বিনা ভোটে জয়ী হওয়া গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয় বলে মনে করছে আওয়ামী লীগ। নেতারা বলছেন পরবর্তী ধাপের নির্বাচনে যেন এমনটা না ঘটে সেদিকে খেয়াল রাখবেন তারা। পাশাপাশি ভোটারদের কেন্দ্রে আনতে নানামুখী কর্মসূচিও থাকছে দলের পক্ষ থেকে। লক্ষ্য জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও ভোটারদের অংশগ্রহণ বাড়ানো, আর এজন্যই প্রতীক না দিয়ে প্রার্থিতা উন্মুক্ত রাখা হয়েছে। জয় যাদবের রিপোর্টে বিস্তারিত। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে 22 এপ্রিল। 8 মে 150 উপজেলায় ভোটের তারিখ থাকলেও এরই মধ্যে 26 জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর বাগেরহাট সদর, মুন্সিগঞ্জ সদর, মাদারীপুরের শিবচর ও ফেনীর পরশুরাম উপজেলায় ভোটই করতে হবে না। বৈধ সব প্রার্থী বিনা ভোটে উপজেলা পরিষদের দায়িত্ব পেয়ে গেছেন। বিএনপি নির্বাচনে না আসায় আওয়ামী লীগ এককভাবে মাঠে থাকায় এভাবে জয়ী হওয়াকে দুঃখজনক বলছেন ক্ষমতাসীন দলের নেতারা। তাদের মতে কোনো প্রার্থীর বিনা ভোটে জিতে আসা কাম্য নয়। এটা গণতন্ত্রের জন্য খুব একটা ভালো লক্ষণ না। আমরা চাই না যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন হয়ে যাক নির্বাচিত। ইট ইজ নট এ গুড সিগন্যাল। উপজেলা চেয়ারম্যানটা আনঅপোজড হওয়াটা এটি কোনো ইতিবাচক বিষয় না, অবশ্যই এটি নেতিবাচক বিষয়, এটি দুঃখজনক। তো এটি আমরা পর্যবেক্ষণ করছি, ভবিষ্যতে যেন আনঅপোজ না হয় সে ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখছি।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে সর্বস্তরের ভোটারদের কেন্দ্রে আনতেই এবার দলীয় প্রতীকে নির্বাচন করছে না আওয়ামী লীগ। বিএনপি ভোট বর্জনের ডাক দিলেও আওয়ামী লীগ ভোটারদের কেন্দ্রে আনতে হাতে নিয়েছে নানা কর্মসূচি। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে খুবই স্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে আমাদের দলের প্রতিটি পর্যায়ে আমাদের প্রস্তুতি আছে যাতে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর নির্বাচন হয়। কারণ বিএনপি ইলেকশন না করলেও যে কিছু আসে যায় না, সেটার প্রমাণ কিন্তু বাংলাদেশের জনগণ 7ই জানুয়ারিতে তারা রেখেছে। এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করা এটা তাদের ব্যর্থতা। আমরা চাচ্ছি যে যতদূর সম্ভব যাতে জাতীয় নির্বাচনের মতন এই উপজেলা নির্বাচনে যাতে অংশগ্রহণ ভালো থাকে, সেটার জন্যই আমরা এই গরমের ভিতরে আমরা এই হ্যান্ডবিল দিচ্ছি, সব জেলায় জেলায় দিচ্ছি, সব উপজেলায় উপজেলায় দিচ্ছি, যাতে নৌকার যারা লোকজন তারা যাতে বুঝে যে নৌকার পক্ষ থেকে আমরা চাই যে সব ভোটাররা ভোট দিক। স্থানীয় সরকার নির্বাচনের নানামুখী বাস্তবতা রয়েছে। নেতারা মনে করছেন প্রতীক না পেলেও উপজেলা পরিষদে দলের পোর খাওয়া ত্যাগী নেতারা বিজয়ী হলে তৃণমূলে সাংগঠনিক সুফল পাবে আওয়ামী লীগ। তারা নির্বাচিত হোক, এটা আমরা চাই। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। দলীয় সিদ্ধান্তের বাইরে উপজেলা নির্বাচনে অংশ নেয় দলের 73 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। নেতারা বলছেন দলের সিদ্ধান্তের বাইরে যে যাবে তার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আগামী 8 মে অনুষ্ঠেয় প্রথম ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেয় দলের প্রাথমিক পদসহ সব পদ থেকে 73 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কার আদেশে রয়েছেন চট্টগ্রামের 4 জন, রাজশাহী 10, ময়মনসিংহ 16, সিলেট 9, বরিশালের 1 জন। এছাড়াও ঢাকা বিভাগের 5, কুমিল্লার 8, খুলনা বিভাগের 3, রংপুর বিভাগের 11 ও ফরিদপুরের 6 জন। বহিষ্কৃতদের মধ্যে 28 জন চেয়ারম্যান পদে, 24 জন ভাইস চেয়ারম্যান ও 21 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। দলের নেতারা বলছেন যেখানে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ এবং জনগণের অংশগ্রহণ ও প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ নেই, সেই নির্বাচন নিয়ে ভাবছে না বিএনপি। কন্টেস্টেশনের জায়গাটা তারা আগে থেকে নষ্ট করে দিচ্ছে সব জায়গায়। আর পার্টিসিপেশন হচ্ছে জনগণের, কন্টেস্টেশন যেখানে হয় না ওখানে পার্টিসিপেশন ওটার সুযোগ থাকে। তো সুতরাং দুইটাই তো বাংলাদেশে আজকে অ্যাবসেন্ট এখানে। তো এবং তারপরে তো নির্বাচন কমিশন পুরোপুরিভাবে প্রশ্নবিদ্ধ, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা কাজ করে তারা সকলের প্রশ্নবিদ্ধ, পুরো নির্বাচন ব্যবস্থায় একটা প্রশ্নবিদ্ধ। সেখানে সেই আগ্রহ তো থাকার কোনো কারণ নেই, যেটা আমরা বিগত জাতীয় নির্বাচনে দেখেছি 95-96-97% লোক নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে জড়িত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলেও অভিযোগ বিএনপির এই শীর্ষ নেতার। যেখানে নির্বাচন ব্যবস্থাই সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, কোনো আস্থাহীনতার মধ্যে আছে এবং জনগণ যে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে না, এটা একটা স্বতঃসিদ্ধ ব্যাপার, এটা হচ্ছে সিলেকশনের ব্যাপার হয়ে গেছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে, মানুষের অধিকারকে, সাংবিধানিক রাজনীতি, গণতান্ত্রিক অধিকারকে আরো নিচের দিকে নামিয়ে যাবেন নির্বাচনের অংশগ্রহণের কথা বলে বলে, তাহলে সেটা কি জাতির জন্য ভালো কিছু হবে? 7 জানুয়ারির নির্বাচনের পর দেশের নির্বাচনী ব্যবস্থার আরো অবনতি হয়েছে বলেও দাবি বিএনপির এই নীতি নির্ধারকের। 7 নির্বাচনের পরে আরো অবনতি হয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমে খাবার পানির সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের। অভিযোগ রয়েছে কর্তৃপক্ষের অবহেলায় হাসপাতালের ভেতরে বসানো 3টি টিউবওয়েল দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। তবে হাসপাতালে পানির সংকট নেই বলে দাবি কর্তৃপক্ষের। চাঁপাইনবাবগঞ্জ থেকে তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। টানা দাবদাহে এই স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ওয়ার্ডের ফিল্টারটি অকেজো পড়ে রয়েছে। এছাড়া মহিলা ওয়ার্ডের ফিল্টার থেকে ময়লাযুক্ত পানি বের হয়, রোগী ও স্বজনরা তা ব্যবহার করতে পারছেন না।
হাসপাতালে ভর্তি শতাধিক রোগীর বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন স্বজনেরা। তাই বাধ্য হয়ে হাসপাতালের বাইরে গিয়ে দূর থেকে পানি আনতে হচ্ছে তাদের। বিশুদ্ধ পানির সংকটে রাতে বাধ্য হয়ে অনেক রোগীকে ট্যাপের নোংরা পানি পান করতে হচ্ছে। পুরুষ ওয়ার্ডের ফিল্টার অকেজো পড়ে থাকায় খাবার পানি আনতে হচ্ছে দূর থেকে। রাস্তায় যানজট পেরিয়ে পানি সংগ্রহে ভোগান্তি শেষ নেই রোগী ও স্বজনদের। খাবার যে পানি বিশুদ্ধ পানিটা সেটা আমি পাই না হাসপাতালের ভিতরে, হাসপাতালের বাইরে থেকে আনা লাগছে। পানি পল্লীবিদ্যুৎ থেকে নিয়ে আসছি, আর এখানে ফিল্টারের পানিগুলো ময়লা ধরে যাচ্ছে, এজন্য খাইতে পাচ্ছি না, আমরা পল্লীবিদ্যুৎ যেতে হচ্ছে। পানি পাওয়া যাচ্ছে না, বাইরে থেকে পানি নিয়ে আসছে। কালকে এবং পরশু আমি পিডিপি অফিসের ভিতর থেকে যে ওখানে পানি এনেছি 2 থেকে 4 বার। তবে পানি সংকটের বিষয়টি অস্বীকার করে ফিল্টার থেকে পানি ব্যবহারের কথা জানান এই কর্মকর্তা। এখন বর্তমান থেকে মানুষের ফিল্টারের পানি বিশুদ্ধ 2-3 দিনের মধ্যে উনি একটা দ্বিতীয় জলের ব্যবস্থা করে দিবেন। পানি সংকটের বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। এই বিষয়ে আসলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বা তার দপ্তরের কেউ এখনো আমাকে এভাবে জানাই নাই। আমরা জেনে অবশ্যই কি করণীয় তার সাথে বসে আমরা ব্যবস্থা নেব। তীব্র তাপদাহে হাসপাতালে দ্রুত পানির সংকট নিরসন হবে এমনটাই প্রত্যাশা রোগী ও স্বজনদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। আজ মাঠে গড়াচ্ছে নারী ফুটবল লীগ। রাতে নয় দিনেই হবে খেলা। ভালো পারফর্ম করলে সুযোগ মিলবে জাতীয় দলের ক্যাম্পে। নির্মাণের 3 বছরেই বিলীনের পথে ভোলার ইলিশা রাজাপুর রক্ষা প্রকল্পের নদীর তীর সংরক্ষণ বাঁধ। গেল বছর বর্ষায় তীব্র ভাঙনের পর এবছরও তালতলী লঞ্চঘাট পয়েন্টে ফের ভাঙন দেখা দিয়েছে। গেল 3 দিনে সিসি ব্লকের প্রায় 50 মিটার এলাকায় ধসে পড়েছে ব্লক। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ কাজে অনিয়মের কারণেই টিকছে না এ প্রকল্প। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে কাজে অনিয়ম হয়নি। বিস্তারিত ভোলা প্রতিনিধি ছোটন সাহার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মেঘনার ভয়ানক গ্রাস থেকে দ্বীপ জেলা ভোলাকে স্থায়ীভাবে রক্ষায় 2017 সালে সদরের রাজাপুর থেকে ইলিশা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্যের নদীর তীর ও ঢাল সংরক্ষণের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 330 কোটির এ প্রকল্প শেষ হয় 2021 সালের দিকে। এতে যুক্ত ছিল প্রায় 15টি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু 3 বছর যেতে না যেতেই 2023 থেকে এই প্রকল্পে ভাঙন শুরু হয়। তখন ইলিশা পয়েন্ট দিয়ে প্রায় 258 মিটার এলাকা বিলীন হয়ে গেলে 33,000 পিস জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হয়। চলতি বছরের বর্ষার আগেই ফের শুরু হয়েছে ভাঙন। এতে আতঙ্কিত নদীর পাড়ের মানুষ। খুব আতঙ্কের ভিতরে আছি। কাজটা সিসি ব্লক ফালাইলে তো নদীটা রক্ষা করার আলামতে উচিত, কাজটা সেভাবে কাজটা হয়নি। এখন ব্লকেই প্রতি বছরে স্রোত আইতে না আইতে ভাঙ্গের ধসে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধে কাজের স্বচ্ছতা না থাকায় প্রকল্প টেকসই হয়নি। 2021 থেকে ভাঙতে আছে, এখনো ভাঙতে আছে, আজ 2-3 বছর ভাঙতে আছে। ব্লক ফালানে আমরা দেখতেছি যে না, আমরা হয়তো একটু আসান পাবো, ভালোভাবে থাকতে পারব না। এখন দেখতেছি 3 বছর যায় না, এই ব্লক আবার দইসা যাইতে আছে। কাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ড বলছে উজানের চাপে ভাঙন বেড়েছে। কাজ বাস্তবায়ন শতভাগ নিয়ম মতো হয়েছে, এখানে কোনো অনিয়মের সুযোগ ছিল না। এই সিসি ব্লক ভাঙবে এটাই স্বাভাবিক, এইভাবেই প্রকল্পটা ডিজাইন করা। এখানে লক্ষণীয় যে সিসি ব্লক কি ভেঙে ভেঙে শেষ হয়ে গেল কিনা। আমাদের কিন্তু এখনো কোথাও 12 মিটার, কোথাও 14 মিটার, কোথাও 5 মিটার এরকম করে সিসি ব্লক এখনো আছে। ঐতিহ্যবাহী এই ইউনিয়ন রক্ষায় টেকসই বাঁধের দাবি ভোলাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।